বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে। এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে, বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে। আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগাবে। এটার নামই হচ্ছে রাজনীতি। আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি, জাতীয় নাগরিক পার্টি হিসাবে যারা নিজেদের এই দলটিকে তৈরি করেছেন এনসিপি, এবং এই কয়েকজন সমন্বয়ক, তাদের প্রথম সারির বেশ কিছু নেতাকর্মীরাও মানে দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতেই পারছেন। আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনূসের একদম প্রধান সারির যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছে। উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে। প্রথমে 1 ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয়, এরপর সচিবরা বেরিয়ে যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় 4 ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন। আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনূস বলছেন, গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন। দলগুলোর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে, মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না, জনদুর্ভোগ তৈরি করছে, যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে। দুজন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা বলছেন রাজনৈতিক দলসহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না, এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ, মানে একদম অল্প। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় তিনি নিতে চান না। আর বিতর্কিত নির্বাচন হলে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি নোবেল জয়ী হিসাবে সেইটা ক্ষুণ্ণ হবে, আর এই দায় তিনি নিতে চান না। অপরদিকে আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এই সরকারের সময় সবাই ভাবছে যে রাজপথ অবরোধ না করলে কোনো ফল পাওয়া যায় না। আবার একটা নির্দেশনা থাকার পরেও তারপরেও এনসিপি সরকারের প্রধান পৃষ্ঠপোষককারী দল, তারা নিজেরাই যখন আইন ভেঙে যমুনার সামনে উপস্থিত হয় তখন স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও মনে করে ইভেন এই সরকারের মধ্যে তো দ্বিচারিতা আছে আন্দোলনগুলোকে কেন্দ্র করে, কখনো ঠান্ডা কখনো ডান্ডা, পৃষ্ঠপোষকতা বিভিন্ন জায়গা থেকে করা হয়। তো এরকম নানান জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসার পর থেকে ছোটখাটো অনেক কিছুকে তিনি হয়তো বুঝতে পারেননি, অথবা এনসিপির প্রতি ওনার ভালোবাসাটা অন্য জায়গায় ছিল। ইভেন তিনি যখন নিজের মুখ থেকে বারবার বলেন যে এনসিপি তৈরির পিছনে বা এনসিপিদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন রাজনৈতিক দল করতে, তারা বলছে তারা পাশ করবে না, তিনি বলছেন তোমরা নামো। তো সেখান থেকে যে কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতার দিকে ধাবিত হবে তারা এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে। সাধারণ মানুষ যথেষ্ট বিরক্ত, যথেষ্ট। আপনার মব ভায়োলেন্স, যেখানে মব ভায়োলেন্স হচ্ছে সেখানে সরকার কি ভূমিকা রাখছে? লাস্ট কয়েকটা ঘটনা আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী নেড়ে চেড়ে বসছে। অনেক ঘটনা যেগুলো এই সরকারের প্রতি অনাস্থা তৈরি করে ফেলেছে, এবং এনসিপির প্রতি তো করছে। আপনাদের খেয়াল থাকার কথা, 5ই আগস্টের পর বন্যার সময় এই এনসিপির নেতাদের হাতে বাংলাদেশের মানুষ কিভাবে টাকা তুলে দিছে, কিন্তু সেই টাকার সুষ্ঠু বন্টন আদৌ কি হয়েছে? আমি তো কুমিল্লার ছেলে, আমার এলাকায় এনসিপির কি মাল গেছে ভাই? রাস্তাটাই ঠিক হয় নাই, হাঁটু সমান গর্ত। কি করছেন? বিএনপি বলছে আপনি সংস্কার করছেন, কিন্তু কিসের সংস্কার করছেন, কি সংস্কার করছেন, কোনোটাই দৃশ্যমান নয়। আবার এই সংস্কার নিয়েও আছে নানান বিতর্ক। তো সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও অনেক কিছুর জন্য দায়ী, আবার এনসিপি অনেক কিছুর জন্য দায়ী, বিএনপিও অনেক কিছুর জন্য দায়ী। আর এই মুহূর্তে আসলেই সুষ্ঠু নির্বাচন করা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষে সম্ভব না, এটা কিন্তু সত্যি। বিতর্কিত হবে, যেখানে তিনি বলছেন সারা পৃথিবী তাকাই থাকবে তিনি একটা নির্বাচন দিবেন, এরকম নানান টেনশন, স্ট্রেস। তারপর ওনার প্রতি যে বাংলাদেশের মানুষের একটা গণ ভালোবাসা ছিল সেটা আস্তে আস্তে কোন লেভেলে চলে আসছে। খালি ওনাকে নিয়ে মানুষ হয়তো বাজে শব্দ ব্যবহার করে না,
কিন্তু কাছাকাছি লেভেলে করে যে আপনি নন্দিত হইয়েন না, নিন্দিত হইয়েন না, পরবর্তী সময় কিন্তু পালাবার রাস্তা পাবেন না, মানে একটু সম্মান দিয়া পরে ঘুরে পেছে অনেকগুলা কথা কিন্তু ওনাকে বলে। বোঝে না এমনি উনি সারা পৃথিবীতে মানে ভাইজা খাইছে, নোবেল পাইছে, সবই বুঝেন তিনি। এনসিপি অবাধ্য, ওনার বাকিরাও অবাধ্য। আর এখানে বাধ্য কেন হবে? যার যার ধান্দায় সে ব্যস্ত। এনসিপির ধান্দায় ব্যস্ত, দেশ গঠনে কারো সময় নাই। বিএনপির ধান্দায় ব্যস্ত। ডক্টর ইউনূসও নিজের গ্রামীণ ব্যাংক, নিজের এনবিআর এর মামলা, তারপর হচ্ছেন যে সেই 616 কোটি টাকা, ইউনিভার্সিটির একটা লাইসেন্স, অনেক কিছু তিনিও তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক নিজের গুলো তিনি পাইছেন। এটা কিন্তু বাস্তব ভাই, এগুলা শুনতে যেমনই লাগুক। দেশের মানুষ কি পাইছে, এরপরে যে গত কয়েক মাসে বেকারত্ব, এই যে স্ট্রেস, এটা তিনি পাচ্ছেন, সামনে আসার আলো দেখতে পাচ্ছেন না। সেই জায়গা থেকে তিনি ভাবছেন যে বাবা মান সম্মানটা থাকতে আমি সরে যাই। দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে কিংবা ঈশ্বরদীতে বিএনপি জামাত সংঘর্ষ, আগ্নেয়াস্ত্রতে ভাইরাল যুবকের পরিচয় মিলল। সংবাদ মাধ্যমের এসব শিরোনাম দেখে আপনার মনে হতে পারে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে। কেউ হয়তো ভাবতে পারেন নির্বাচন হলে সেটি ভয়াবহ সংঘাত আর মারামারি নির্বাচনই হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে নির্বাচনের রাজনীতি এই মুহূর্তে অতটাও সহজ সরল নয় যতটা সাদা চোখে দেখা যাচ্ছে। বরং ঢাকা এখন একটি আন্তর্জাতিক ট্রাফিক জ্যামের মাঝখানে দাঁড়িয়ে। এই জ্যামের পেছনের কারণ কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়, বরং এর পেছনে কলকাঠি নাড়ছে বিদেশি খেলোয়াড়রা। কারণ বাংলাদেশের সামনের দিনের রাজনীতির ভাগ্য যমুনা কিংবা ক্যান্টনমেন্টে নির্ধারণ হচ্ছে না, বরং এর মূল উৎস হয়ে যাচ্ছে দিল্লি আর ওয়াশিংটন। আঞ্চলিক স্থিতিশীলতা আর ইন্দো প্যাসিফিকে খবরদারির জন্য ভারত ও আমেরিকার স্বার্থ এক সুতোয় গেঁথে যাওয়ায় বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভূ রাজনৈতিক হটকেক হয়ে উঠেছে। যে কারণে বাংলাদেশের আগামী নির্বাচন হয়ে উঠতে পারে পুরো এশিয়ায় গেম অফ থ্রোনসের নতুন সিজন। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত ও আমেরিকার সাথে দুহাতে বসে বৈঠক করেছে বাংলাদেশ। এমনকি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী। এর পেছনে কাজ করছে বাংলাদেশ ও রাখাইন রাজ্যের বিনিময় মূল্য। ভারত ও আমেরিকার এই দেয়া নেয়ার কৌশলে বড় একটি গুটি হলো বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন। বৈঠকে যা নিয়ে আলোচনা হয়েছে সেই সূত্র ধরে যদি সামনের দিনগুলো আগায়, তাহলে আওয়ামী লীগ আর নির্বাচন ইস্যুতে দুটি প্রশ্ন দেখা দিবে। টাইমস অফ বাংলাদেশের খবরের শিরোনাম হলো ফেব্রুয়ারি নির্বাচনের আগে ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ভারত। এই রিপোর্টটিতে সাম্প্রতিক সময় পর্দার আড়ালে ঘটে যাওয়া বেশ কিছু বৈঠক আর তৎপরতার খবর তুলে ধরা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে ভূ রাজনৈতিক তৎপরতা দেখা দিয়েছে। ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ভারত সক্রিয় হচ্ছে। একই সঙ্গে নীরবে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে দেশ দুটি। কূটনীতিকদের মতে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর এখন ওয়াশিংটন ও দিল্লি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে। বলা হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ বা চাওয়া পাওয়া মিলে যাওয়ায় চোখে পড়ার মতো তৎপরতা দেখা যাচ্ছে। একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে টাইমস অফ বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারত আড়ালে প্রচেষ্টা আরো জোরদার করেছে। প্রশ্ন হলো কেন ভারতের এমন প্রচেষ্টা? দর্শক, ভারতের মূল চিন্তা তিনটি। প্রথমত বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, দ্বিতীয়ত জঙ্গিবাদ পুনরুত্থানের ঝুঁকি, আর তৃতীয়ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত কারণ। অর্থাৎ দিল্লির কাছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ তাদের নিরাপত্তার জন্য মাস্ট ডু টাস্ক হিসেবে গণ্য হচ্ছে। আর এ লক্ষ্য পূরণের জন্যই শুরু হয় উচ্চ পর্যায়ে বৈঠক। প্রথম বৈঠকটা হয় দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে আলোচনা হয়। কিন্তু চমক আরও বাকি আছে। এই বৈঠকের পরপরই তারা আরও এক দফা বৈঠকে বসেন, আর সেই বৈঠকের লোকেশন হলো মধ্যপ্রাচ্যের রহস্যময় দেশ কাতার। কাতারে বৈঠক হওয়া মানে এর গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাওয়া। কেন?
কারণ এই বৈঠকটি শুধু ভারত বা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দোহা বৈঠকের আলোচনা পরিচালনা করেন এমন একজন ব্যক্তি যিনি আলোচনার পরিবেশকে আরো আকর্ষণীয় করে তুলেছেন। তিনি হলেন কাতারের আমিরি দেওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারক আল খুলাইফি। এই খুলাইফি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের নিরাপত্তা সহযোগিতা জোরদারে ভূমিকার জন্য সিআইএ জর্জ টেনেট মেডেলে ভূষিত হয়েছেন। যখনই কোনো আলোচনায় সিআইএ মেডেল জয়ী একজন মধ্যস্থতাকারী থাকেন, তখনই বোঝা যায় আলোচনাটি মোটো আঞ্চলিক পর্যায়ে নেই, এটি পুরোপুরি আন্তর্জাতিক নিরাপত্তা এজেন্ডায় চলে গেছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, টাইমস অব বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে দোহা বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে ওয়াশিংটনও বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের বাড়তি আগ্রহের ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জারি করা জিওতে দেখা যাচ্ছে খলিলুর রহমান 25 থেকে 28 নভেম্বর কাতারে অবস্থান করছেন।